ওয়াকারুজ্জামানের হাত থেকে গ্রিপ হয়তোবা সরেনি, কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে সে একটা অকার্যকর, এটাকে আমরা কি বলতে পারি? ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারে। লিখে রাখেন, আমি সব দখলদার বাহিনীকে লাথি দিয়ে। এদিকে এবার ডক্টর ইউনূসের উপর সরাসরি অ্যাকশন নেয় সেনাপ্রধান। দেশের পরিস্থিতি আবারও উত্তাল হয়েছে। রাজনৈতিক দলগুলাও ষড়যন্ত্র করে সমন্বয়ক, উপদেষ্টা ও দেশের বিরুদ্ধে। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না। কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের মিত্রদের সাথে হাত মেলালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজটা করলেন কি? আমরা প্রতিবাদ জানাই। দর্শক, আপনারা জানেন শাহবাগীরা আবার জেগে উঠেছে। বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন, আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা, সংস্কার করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার অতীতে কখনো হয়েছে? এই স্বপ্নটা যে দেখাইলো এখানে 12 লক্ষ লোক, তাদেরকে এটা কি মিথ্যা স্বপ্ন? না, একদম মিথ্যা স্বপ্ন না। অনেক বড় উদ্দেশ্যে এই সফর আজকে, এই রোজা রাখা এবং এই যে সবার সাথে চিরাইকা ভাষায় কথা বলবো, এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই, বিরাট গুরুত্ব আছে। চাপাই দেয়, আওয়ামী লীগের উপর দায় চাপাই দেয়, অমুকের উপর দায় চাপাই দেয়, এটা কিন্তু হবে না। আপনি সরকারে গেছেন, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সবাই তো সরকারে গেলে চ্যালেঞ্জ করবে, এটা অন্য কারো উপর দায় চাপানোর কোনো ধরনের কোনো সুযোগ এইখানে নাই। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। ওয়াকারুজ্জামানের হাত থেকে গ্রিপ হয়তোবা সরেনি, এটা বলা যেতে পারে, কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তার আসলে 10টা থেকে 5টা কোনো একটা জায়গাতে অফিস করার কথা ছিল, কিংবা কোনো প্রুফ রিডিং করার কথা ছিল। আসলে খুবই নিরীহ কোনো একটা জবের দরকার ছিল, কিন্তু ভুলক্রমে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসেছে। এবং এটাও মনে করি যে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে মানে এখন এই জায়গাতে এসে মনে হচ্ছে যে সে একটা অকার্যকর, এটাকে আমরা কি বলতে পারি, যে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের এরকম অরাজকতা দেখেও যে নিশ্চুপ থাকে, নির্জীব থাকে, তাকে আমার আসলে বলবার কিছু নেই। খুব ভয়ঙ্কর একটা অবস্থা। 10 জন জেনারেলের নাম এসেছে যারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই পদটা তারা তাকে সরিয়ে দিয়ে, তাকে আটক করে, অন্তরীণ করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল। এর কারণ হচ্ছে, এবং একই সাথে আপনার এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের সাথে নিয়মিত যে কোয়ার্টারটা, অর্থাৎ সেনাবাহিনীর যে অংশটা রুটিন কন্ট্যাক্ট মেনটেন করছিল, তার মধ্যে ফয়জুর রহমান একজন। ফয়জুর রহমান মানে দিনের পর দিন তাদের সাথে মিটিং করেছে, কথা বলেছে এবং তাদেরকে নানানভাবে প্রমোট করেছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আপনার পাকিস্তান বেশ কিছু অস্ত্রের প্রকিউরমেন্টের জন্য টেন্ডার দাখিল করেছে, যেগুলো আমার হাতে এই মুহূর্তে আছে। এই অস্ত্রের টেন্ডার দাখিল তারা করবার পরে তাদেরকে নানানভাবে বাংলাদেশ সরকার রিজেক্ট করেছে। কিন্তু 5ই আগস্টের পরে তারা এই টেন্ডার গুলো, বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো আছে, যেমন শর্টগান, তারপরে বিভিন্ন বুলেট বা নানান ধরনের যে সরঞ্জাম আছে প্রকিউরমেন্টের জন্য, যেটা সেনাবাহিনী টেন্ডার। এমনকি তো এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতন ভারতীয় সীমান্তে ড্রোন ওড়াচ্ছে, সেই ছবিও আমরা দেখেছি। ড্রোন উড়াচ্ছে। আপনি একটু জাস্ট ভেতরের ইন্টারনাল পলিটিক্সটা একটু বুঝে নেন। হঠাৎ করেই বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতির প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি।
জামাতের বিরুদ্ধে বিএনপির গুরুত্বপূর্ণ প্রজেক্ট। দেখেন আওয়ামী লীগ কি করত? রোজার দিনে আওয়ামী লীগ টুপি মাথায় দিত। আওয়ামী লীগ আরো সহজে বললে যে হুজুরদের আলেম ওলামাদের নির্যাতন করত, তাদেরকে আয়না ঘরে রাখতো, তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে রেখেছিল। হুজুররা আলেম ওলামাদের বাক স্বাধীনতা ছিল না, ওয়াজ মাহফিলে তাদেরকে পেটাতো, ওয়াজ মাহফিল থেকে তাদের গ্রেপ্তার করত। আবার সে আওয়ামী লীগেই কিছু হুজুর তাদের পকেটে রেখেছিল, ফরিদ উদ্দিন মাসুদ টাইপের, তাদের মাধ্যমে জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয়াতো, যেহেতু তারা আলেম, এবং বলতো যে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা এটা জায়েজ নেই, জামাতের রাজনীতি ধর্মীয় এটা ইসলামে নেই। একথা কিন্তু হুজুরদের মাধ্যমে বলতো, সেখানে হাসান মাহমুদ সাহেবরা থাকতো। এই কাজটা আওয়ামী লীগ করতো। এখন সেম কাজ, এটা বিএনপি অতীতে কখনো করেনি, সেম কাজ এখন বিএনপি করছে, একদম সেম কাজ। একটা খবর, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। প্রিন্স, বিএনপি নেতা প্রিন্স, বিএনপি বড় নেতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি টুপি মাথায় দিয়ে বিএনপি নেতা ইমরান সালে প্রিন্স কথা বলছেন, আর তার আশেপাশে যাদেরকে দেখা যাচ্ছে ছবিতে তারা সবাই হুজুর, বড় বড় আলেম, দাড়ি টুপি, চেহারা দেখে বোঝা যায় আলেম। মানে তাদেরকে পাশে বসে এখানে ওয়াজ করে, ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি করেন। এখন বিএনপি কিন্তু একথা, এই ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই, অথবা আমরা ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী, এইসব কথা বিএনপি অতীতে কখনো বলতো না। এখন সে আওয়ামী লীগের বয়ানটা তারা এখন ধরছে এবং বলছে কি বিএনপি ভেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে না। এর মানে কি যে জামাত ভেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে, এটাই বোঝাতে চেয়েছেন। এবং বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করে কে? জামাত। জামাতের এই ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি, এটা নিয়ে বিএনপি কিন্তু আদর্শিকভাবে কখনো আপত্তি করে না, কখনো করেনি। খালেদা জিয়াউর রহমান, হ্যাঁ আলাদা দল, বিএনপি আলাদা দল, জামাত আলাদা দল, কিন্তু তাদের জামাতের রাজনীতির বিরুদ্ধে এইভাবে বয়ান, এই ভারতীয় ন্যারেটিভ, শাহবাগী ন্যারেটিভ, এটা কখনো বিএনপি প্রনাউন্স করেনি, কিন্তু এখন করছে। কেন করছে? রহস্য কি? রহস্য একটাই, বিএনপি ভারতের ফাঁদে পড়েছে। ভারত বলছে যে তোমরা জামাতের বিরুদ্ধে এইভাবে বলো, সেটা বিএনপি বলছে, বলতে বাধ্য হচ্ছে। বিএনপি এখন ভারতের ফাঁদে পড়েছে। তারেক রহমান নিজেই রয়ের জালে আবদ্ধ, কিছু করার নেই, এগুলো বলতে হবে। জবাব, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, এর উত্তর হচ্ছে এই যে কথাটা বললো, এটাই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা। যে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, এই কথাটাই ধর্ম নিয়ে রাজনীতি করা। আর নির্বাচন হলে বিএনপির লোকজনও কৃত্রিমভাবে নামাজ পড়তে ঢুকেন বা ওয়াজ মাহফিলে যে কথা বলার চেষ্টা করেন এবং নিজেকে ইমানদার প্রমাণ করার চেষ্টা করেন, এটাকে বলে ধর্ম নিয়ে রাজনীতি করা। এর মানে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে। এবং রমজান মাসে এই যে ছাত্রদল, তারা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করছে, এটাও এক প্রকার ধর্ম নিয়ে রাজনীতি করা, কারণ এগুলো তো আর তাদের কাজ না। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে। আর সবচেয়ে বড় বিষয়, এই যে বক্তব্যটা বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, এই কথাটাই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা। আর তারা বোঝাতে চেয়েছেন জামাত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি, এর উত্তর হচ্ছে না, জামাত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে না, জামাত ইসলামী ধর্মীয় রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে। ইসলামে যা আছে, কোরআন হাদিসে যে রাজনীতির কথা বলা হয়েছে, সেই রাজনীতি করে। এটা বিএনপি করে না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেখানে রাজনীতি আছে। জামাত ইসলামী ধর্মীয় বিধান পালন করে। জবাব পেয়েছেন আশা করি। এরপরে বেহেশতের টিকিটের কথা বলা হয়েছে। বেহেশতের টিকিট এখন বিএনপি বিক্রি করে। ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি করে না করে, ওই যে বুলুর কথা, যে তারেক রহমানের নাম নিতে অজু লাগবে, তারেক রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, তাহলে বেহেশতের টিকিট বিক্রি করে কারা? বিএনপি এখন তারেক রহমানের নামের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করে। জামাত কোথাও কোনো বেহেশতের টিকিট বিক্রি করে না। জামাতের কেউ কখনো বলেনি যে জামাত ইসলামী করলে আপনি বেহেশতে যাবেন, কখনো বলেনি। এবং আমি শুনেছি, এবং এটাই বলে, আমিরে জামাত তিনিও বেহেশতে নাও যেতে পারেন, তিনিও জাহান্নামে যেতে পারেন, আল্লাহ না করুক।
অতএব জামাতের আমির হলো যে জান্নাতে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। জামাত স্পষ্ট করেছে যে হতে পারে আওয়ামী লীগ কিংবা বিএনপির অনেক লোক জান্নাতে গেছে, আল্লাহ ক্ষমা করে তাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়েছে যে কোনো একটা কাজের ওসিলে, হাজার পাপ করলে হতে পারে এটা। আর হতে পারে যে কোনো কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জামাতের আমিরকে জান্নাত দেননি। অতএব জামাত করলে জান্নাত নিশ্চিত এ কথা জামাত মনে করে না। তবে জামাত বলে এটা যে কোরআন হাদিস মানুন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন, আমরা রাস্তা দেখাই, আমরা কোরআন হাদিস শিখাই। আমরা যদি আমাদের অন্তর যদি পরিশুদ্ধ থাকে তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি, প্রত্যাশা করতে পারি। জান্নাতের রাস্তা জামাত দেখায়, কিন্তু কখনো বলে না যে জামাত করলেই জান্নাত, জামাতকে ভোট দিলেই জান্নাত। না, এটা 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 একেবারে জামাতের আকীদা পরিপন্থী কথা। এটা প্রোপাগান্ডা চালাচ্ছে ভারতের কথা ইমরান সালেহ প্রিন্সরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল। এই যে ধর্মবান্ধব রাজনৈতিক দল বলে, এটাই একটা ধর্ম নিয়ে রাজনীতি করা। ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না। আর ধর্ম নিয়ে রাজনীতি করা এই জিনিসটা একটা আপত্তিকর পরিভাষা। ধর্ম নিয়ে ধর্মীয় রাজনীতি করলে সেটাকে ধর্ম নিয়ে রাজনীতি করা বলে। যেমন এটা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, কোরআন হাদিসের রাজনীতির বিরুদ্ধে। এটাই হচ্ছে এই কথার আর একটা তাৎপর্য। আচ্ছা, যদি ইমরান সালেহ প্রিন্সকে বলি আপনি যদি বিএনপি করেন, আপনি কেন আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন না? কোরআন হাদিস প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন না? এটা তো কোরআন হাদিসে আছে। ইমরান সালেহ প্রিন্সের বাপের জবাব দিতে পারবে? পারবে না। কোরআনের রাজনীতির কথা আছে, আপনি সেটা কেন করেন? আল্লাহ রাসূল রাজনীতি করেছে, সাহাবায়ে কেরামরা করছে, আপনি কেন সেটা করেন না? এর জবাব দিতে পারবে? পারবে না। জবাব থাকলেও দিতে পারবে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে। ধর্মীয় অনুশাসন মেনে তারা চাঁদাবাজি করে। চাঁদাবাজিকে হালাল করার জন্য তারা বিভিন্ন নীতিমালা বানিয়ে নিয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এর একটা ফাঁসকৃত ভিডিওতে আপনারা দেখেছেন, রাজবাড়ির বিএনপি নেতাদের একটা ভিডিওতে দেখেছেন যে চাঁদাবাজি করবা, সব বাসায় নেবা না, একটু কম, বা এদেরকে কিছু দেবা, তোমরা কিছু খাবা, এইভাবে। এবং তারা তখন বলে যে এটা কি ঠিক হবে, এটা কি জায়েজ হবে, এইসব পরিভাষা ব্যবহার করেছে। এইভাবে চাঁদাবাজি ভাগ করে খায় তারা চাঁদা, ধর্মীয় অনুশাসন মেনে, নাকি? তিনি আরো বলেন, বিএনপি ভেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে না, কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল। এখন আওয়ামী লীগের যে ধর্মহীনতা, বিএনপির কথা, এই যে কথাগুলো যে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, অমুক দল ভেস্তের টিকিট বিক্রি করে, এই কথাগুলোই হচ্ছে আওয়ামী ধর্মনিরপেক্ষতার একটা প্রতিচ্ছবি। এটা বিএনপি আগে বলতো না কেন তাহলে? এখন আওয়ামী লীগের শূন্যস্থান পেয়ে কেন বলছে? আওয়ামী লীগ যখন বাংলাদেশে থাকতো তখন কেন এটা বলেনি? মোহাম্মদ সিং সব কথা বলেন। প্রিন্স বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস। তাই এই যে কথাটা, হ্যাঁ, এটা একসময় ছিল। জিয়াউর রহমান এই সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঢুকিয়েছেন, কিন্তু বিএনপি এখন সেই নীতিতে বিশ্বাস করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই জিনিস সংবিধানে ইনকর্পোরেট বিএনপি করবে না, করতে চায় না, এর পক্ষে নয় তারা। বিএনপি সাহস করে ঘোষণা দিক পারলে সংবাদ সম্মেলন করে যে আমরা ক্ষমতা আসলে সংবিধানে মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা ইনকর্পোরেট করবো, ঢুকাবো। কখনো বিএনপি এটা করতে পারবে না এবং করবে না। এর মানে ওই আদর্শী বিএনপি নাই। এখন বিএনপি আওয়ামী লীগের ধর্মহীন রাজনীতি গ্রহণ করেছে, ভারতের রাজনীতি গ্রহণ করেছে। অতএব রোজার দিনে মানুষকে ভুল বোঝাচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস, না, এর থেকে বিএনপি অনেক আগেই সরে এসেছে। এটা বিএনপি স্পষ্ট করেছে। এই সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হতে আলেম ওলামাদের প্রতি আহ্বান দেন। আলেম ওলামাদের পিটাইবেন, ওয়াজে বাধা দিবেন, হাসান জামিলের মতো জবরদস্ত আলেমকে ওয়াজ শিখাইবেন, তাফসির শিখাইবেন, মোসলা মতখোর বিএনপি নেতারা তাফসির শিখাবে হুজুরদের, আর বিভ্রান্ত হবে না। কোনো হুজুর আলেম ওলামারা বিএনপিকে পছন্দ করে না। নির্বাচনে দেখতে পাবেন আলেম ওলামারা এখন আর বিএনপিকে পছন্দ করে না। এটা বিএনপি জানে, কোন হুজুর এখন তাদের সাথে জোট করতে চাইবে না বা করবে না। আরো বিভিন্ন নেতারা কথা বলেন। যাই হোক দর্শক, বিএনপি আওয়ামী লীগের প্রতিচ্ছবি ধারণ করছে ভারতের। ছিলাম তুলসী গ্যাবার্ডের কথা।
আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী গ্যাবার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে। ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্কস অন ক্রাইসিস ইন বাংলাদেশ। বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে, ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, এমন কথা বলেছেন বলে সাবধান করে দিয়েছেন। তুলসী গ্যাবার্ড কি বললেন? অজিত দোভাল তুলসী গ্যাবার্ডকে বোঝালেন যে বাংলাদেশে 5 আগস্টের পরে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে। 5 আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে, এই ইনফরমেশনটা তুলসী গ্যাবার্ডের কানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। তাতে করে তুলসী গ্যাবার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট, পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে। তুলসী বলেছেন, ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে, সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে। বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি। জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন, বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে। সেখানেই আমেরিকার আশঙ্কা। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা, সেই ভাবনা ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে। আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসী গ্যাবার্ড পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন। তার মানে আমরা কিছুই জানতে পারিনি, আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে। যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে। বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী গ্যাবার্ড একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন। এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম। আমরা 32 নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে আইএসের পতাকা উঠতে দেখা গেছে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে আইএসের পতাকা দেখা গেছে। বিভিন্ন জায়গায় আইএসের পতাকা উঠেছে। বাংলাদেশে হিজবুত তাহরির সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা, এমনটাও তুলসী গ্যাবার্ড বলার চেষ্টা করেছেন। বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা। আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, সেই কথাও এনডিটিভিকে তুলসী গ্যাবার্ড স্পষ্ট করেছেন। বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয়। ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর, এই হুঙ্কারও তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক, সেটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথাচাড়া দেয় তাহলে সেটা বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। মোদি এবং যুক্তরাষ্ট্র, মজার যে তথ্য, সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য, যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পারবেন কিনা। এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদির আমেরিকা সফরে
তুলসী গ্যাবার্ডের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের যে প্রশ্ন, সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন। সেই কথাও তুলসী গ্যাবার্ড স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র একজোট হবার ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা, এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন। একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনুমেয়। অনেকদিন থেকেই যে আলোচনাটা চলছিল যে ভারত আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে, লবিং করছে আমেরিকার সঙ্গে, শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চলল কি না, সেটা একটা বড় প্রশ্ন। যদি সেটা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে, কিন্তু সেটা বাংলাদেশের জন্য সুখবর হবে নাকি খারাপ খবর হবে সেটা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না, সুখবর হবে না, এটা একেবারে স্পষ্ট বলা যায়। এই যখন অবস্থা, তুলসী গ্যাবার্ড যখন এনডিটিভিকে, ভারতীয় অনেক গণমাধ্যমেই তার সাক্ষাৎকার বেরিয়েছে, এনডিটিভিতে একেবারে ভিজুয়াল সাক্ষাৎকার, তিনি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন। এখানে সংবাদ টেম্পারিং করার কোনো স্কোপ নেই, তার কথা সরাসরি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যে কেউ এনডিটিভির সাক্ষাৎকার দেখে নিতে পারেন তিনি কি বলেছেন। এরপরে যুক্তরাষ্ট্রের যে মনোভাব, বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের যে মনোভাব, যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এবং সেই অবস্থান যে ভারতের অবস্থানের সমতুল্য, ভারতের অবস্থানের সঙ্গে তারা যে একজোট বেঁধেছে, ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিংয়ে সফল হয়েছেন, সেরকম পূর্বাভাসই এবার পাওয়া গেল তুলসী গ্যাবার্ডের পরিষ্কার সাক্ষাৎকারে। এর পরের অধ্যায় তাহলে কি? বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিষয়ে যুক্তরাষ্ট্র যখন কড়া সতর্কতা দিল এবং সেই জঙ্গিবাদ নির্মূলে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর এই ঘোষণা দিল, তখন বাংলাদেশের এই নতুন উপদেষ্টা সরকার কোন পথে এগোবে? তারা কি এই জঙ্গিবাদ নির্মূল করবে নাকি যুক্তরাষ্ট্রের রোষানলে পড়বে? যুক্তরাষ্ট্রের রোষানলে যদি পড়ে তাহলে কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বাজার 35%-এরও বেশি। 35% বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হয় শুধুমাত্র আমেরিকাতে। শুধু যদি আমেরিকার সেই বাজারটা অফ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির উপরে নজিরবিহীন একটা চাপ পড়বে। সেখানেই সেটাই সরকার পতনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্রের যে কোনো বার্তা বাংলাদেশের সরকার যে মেনে নিতে এই মুহূর্তে, অন্তত রাজনৈতিক সরকার হলে ভিন্ন কথা, আমরা শেখ হাসিনার সরকারের সময় শুনেছি অনেক কথা। শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা, বাইডেন প্রশাসন আমাদের এই দ্বীপ এই জায়গা দখল নিতে চায় দিনে বলে আমার উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, এরকম নানা কথা আমরা শুনেছি। রাজনৈতিক সরকার নানাভাবে নানা দিক দিয়ে পাশ কাটাতে পারে অনেক কিছু, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক ক্ষমতা থাকে না একটা বড় দেশের, পৃথিবীর সব থেকে প্রভাবশালী দেশের চাপ পাশ কাটিয়ে যেতে। কারণ সেই বড় দেশের সঙ্গে আরও অনেক দেশ জড়িত হয়ে থাকে। আমেরিকার সঙ্গে যেমন ভারত রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, কানাডা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, রাশিয়া রয়েছে। এই যদি হয়, আমার মনে হয় যে চীন বাদ দিয়ে বিশ্বের প্রায় সব শক্তিই আমেরিকার সঙ্গে একমত হবে। আমেরিকা যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপারে নিলে সেটা
কাটিয়ে ওঠা, সেটা কুলিয়ে ওঠা বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। সুতরাং এই মুহূর্তেই সরকার যদি জঙ্গিবাদের যে অভিযোগ উঠেছে সেটার ব্যাপারে সচেতন না হয়, সেটা নির্মূলে সচেষ্ট না হয়, তাদের বিরুদ্ধে যে সকল অপবাদ রয়েছে সেগুলো থেকে তারা যদি সতর্ক না হয়, সেগুলো থেকে তারা যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে তাদের পক্ষে কন্টিনিউ করাটা কঠিন হয়ে পড়বে। দর্শক, ভাবিকে শোনো, মাইটটা সাপ যদি সেকতে যায় এটা সামলানো বড় কঠিন। মাইটটা সাপ তো মানছে গনে না, শোনো, মাইটটা সাপ যদি চেত নাই মনে করো না, যদি চেততে যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন, সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর, ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার কি করছেন, প্রশ্ন হচ্ছে এখানে। আর আজকে যে এই ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস, যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনূস না হারাইছেন, আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাই ফেলতে পারেন। কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই, আওয়ামী লীগ টাইপেরই, মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা। বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন। তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে। তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে, কর্মীরা কি করবে? অনেকদিন কিন্তু শরীরটা লাড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না, আসবে, মাঠে প্রতিপক্ষ আছে। বিএনপিও আসলে বাধ্য হচ্ছে। কেন? ইউনূস সরকারের যে সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে, কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন, হ্যাঁ, কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি। আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতে পারে, এরকম মনে হয়। হচ্ছে নাকি হচ্ছে না? কমেন্ট করেন তো দেখি। হচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় যাই। বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস, বরাবরই একজন কি বলা যায় অ্যাকশন নেতা টাইপের, তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার। এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে এই দলটাকে সুবিধা তিনি দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তারপরে বি টিম হিসেবে জামাত কিছু পাচ্ছে, এটা অনেকে মনে করছেন, আমি তার এত কিছু জানি না। আচ্ছা, যাই হোক, এরপর তিনি বলছেন ওদের হাতের, মানে এই ইউনূস সরকারের হাতের, ওদের কলমের, এই যে কলম দিয়ে সাইন করে, অনেক দামি কলম, এই কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো কি করবেন? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। গেল নি মান সম্মান? কি করছে? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। তা আপনারা কি একলা একলা করবেন? আপনারা বড় দল এই বইলা কর না। শোনো, আমরা বড় দল ঠিক আছে, কিন্তু আমরা বিলিভ অন ডেমোক্রেসি। তো কি করবেন? বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে, আমরা এটারে কাইটটা এরকম করছি, ঠিক আছে নি? আমার কথা কি হয়? এটা নাটকের ডায়লগ মনে হয়েছে, বিবারিয়া ডায়লগ। আচ্ছা, তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এইটা আমরা মেনে নেব না। এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, আমেরিকার নাগরিকত্ব আছেন, সম্ভবত ডুয়েল আছেন, আই ডোন্ট নো, দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না। তো তিনি যখন এই সংস্কার কমিটির প্রধান হয়েছেন, এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল। এখন এই যে টোটাল
টোটাল এই বক্তব্য। তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। রিজভী সাহেব বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি, আরে মানে এরকম বলে আর কি, যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি, সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন। এখন যে নির্বাচন পিছাচ্ছে, বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে। কেন? ওনাদের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এটাকে ম্যাচিউর করার জন্য। যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইউনূস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না, মনে রাখেন 100%। কিছুটা হয়তো জামাতের এরকম ছোঁয়াশাই নিয়ে অনেক কথা হইতো, বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে, এটা বাস্তব। এটা ওনার ড্রিমও, তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব। আসিফ নজরুল স্যার তো কইছে বাবা বাবা তোমরা 5-10 বছর থাকো, ভাবি কিটা কোনো কথা কইটাই কথা, আমার কথা কি হয়? অবশ্যই হয়, এরকমই। তে যে হয়নি, আবার সাংবাদিক ইলিয়াস চিন্তা গেছে জাতীয় নাগরিক পার্টিরে কইছে দেশ চোষার মজা বোঝাবে। দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে, 2-4 দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে। আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত। হিরো আলম বোঝেন নাই? আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারে হারানোর জন্য, আরাফাতরে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে, দেখছেন না? আলম এখন 10টা ভোট পাবে, দাঁড়ানোর সাহসই তো করে না, থাপড়ে দাঁত ফলাই দিবে। হইল কি? কারণ ওই সময়টা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত। বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই, এখানে হিসাবটা আলাদা। তো তখন ডক্টর ইউনূস সব দলের একটা পাইছেন, সমর্থন পাইছেন, আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে। এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে, তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন। ওই রকম কিছুই ঘটে যাবে যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না। আমিও চাই সরকার যেটাই করেন, আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে হয় স্বস্তি পাবে, জাতীয় স্বস্তি পাবে। একবার ডিসেম্বর, এরপরে মার্চ, অমুকে কয় জুন, তো মানুষ তো বিভ্রান্তিতে আছে, তাই না? কেউ কেউ বলতেছে হাসিনার বিচার, তো এটা তো 18 বছর লাগবে। 18 বছর কে ক্ষমতা থাকবে? আসিফ নজরুল স্যারকে 5-10 বছর তোমরাই থাকো, মিঠাই খাই মন্ডা খাই না, উনি বলেন না, মানে অনেকে বলতেছে এরকম আর কি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা কনফিউজ যা ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে যে আলোচনা এবং সমালোচনা শুনলেন তা নিয়ে কিন্তু আপনাদের মনের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না, সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। আর এই ক্লিয়ার বোঝার মধ্যে যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কিন্তু ভাই আপনাদের জন্য অল টাইম ফাঁকা পড়ে আছে। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সের দরজা সারা জীবনের জন্য ফাঁকা আছে। আপনি কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সি কোনো কমেন্ট হয়ে থাকে সেটা আমরা কমেন্টেই রিপ্লাই দেবো, নো টেনশন, আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।